আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমাদের এই চ্যানেলে নিয়মিত বিসিএস, ব্যাংক, প্রাইমারি ও নিবন্ধন সহ রিসেন্ট সকল চাকরির প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান দেওয়া হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ কেমন হয়? সঠিক উত্তর হচ্ছে সংক্ষিপ্ত। যেমন সাধু রীতিতে হচ্ছে সর্বনাম পদ হচ্ছে তাহার, আর চলিত রীতিতে হচ্ছে তার। আর ক্রিয়াপদের মধ্যে যেমন করিয়া থেকে করে। কোনো অংশ বাদ দিতে চাইলে কোন চিহ্ন বসবে? সঠিক উত্তর হচ্ছে ত্রিবিন্দু, মানে হচ্ছে 3টা ডট। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে তুমি একটা ডট ডট ডট, এটা হচ্ছে ত্রিবিন্দু। কোন বানানটি শুদ্ধ? সঠিক উত্তর হচ্ছে দ্বন্দ্ব। দ্বন্দ্ব মানে দুটি অক্ষরের নিচে ব হবে। আর এছাড়া অন্য বানানগুলোর সঠিক হচ্ছে আশি, সরায়া তালিবাস্য শিখাশি দন্তাস্য, আর শিরশ্ছেদ তালিবাস্যয় সংযুক্ত চ, আর মুমূর্ষ বানানে মাঝের অক্ষরে দুর্গকার হবে। মেমোরান্ডাম এর পরিভাষা কি? মেমোরান্ডাম এর পরিভাষা হচ্ছে স্মারকলিপি। সাধু ও চলিত রীতির শব্দ একই বাক্যে ব্যবহার করলে তাকে কি বলে? একই বাক্যের মধ্যে সাধু ও চলিত ভাষা ব্যবহার করলে তাকে বলা হয় গুরুচণ্ডালী দোষ। আমরাগাছি করা কি বোঝাতে ব্যবহার হয়? সঠিক উত্তর হচ্ছে অযথা তুষামোদ করা। আমরাগাছি করা হচ্ছে অযথা তুষামোদ করা। হাইফেন কোথায় বসে? হাইফেন হচ্ছে দুইটা শব্দের মাঝে বসে, সেহেতু সঠিক উত্তর হবে দুই শব্দের সংযোগ দেখাতে। আর হাইফেনের মধ্যে হাইফেন থাকলে হচ্ছে কোনো বিরতির প্রয়োজন নেই, বিরতিকাল হচ্ছে শূন্য। লুক বিফোর ইউ লিভ এর সঠিক অনুবাদ কোনটি? এর সঠিক অনুবাদ হচ্ছে ভাবিয়া করিও কাজ। সর্বনাশ অর্থে কোন বাগধারাটি যথোপযুক্ত? এখানে সর্বনাশ অর্থে যে বাগধারাটি ব্যবহৃত হয়েছে সেটি হচ্ছে ভরাডুবি। ভরাডুবি শব্দের অর্থ হচ্ছে সর্বনাশ। আর রাবণের চিতা হচ্ছে চির অশান্তি। আর জগদ্দল পাথর হচ্ছে গুরুবার। আর সাপেবর হচ্ছে অনিষ্টে ইষ্টলাভ বা অকল্যাণ থেকে কল্যাণ। নিচের কোন বাক্যরূপটি শুদ্ধ? এখানে সঠিক বাক্য হচ্ছে সৎ চরিত্রের লোক সকলের প্রিয়। আর অন্য অপশানগুলো হচ্ছে ভুল। যেমন প্রথমটাতে হচ্ছে অশ্রু জলে চোখ ভেসে গেল। এখানে অশ্রু শব্দের অর্থ হচ্ছে চোখের জল, সেহেতু এখানে জলটা দুইবার চলে আসছে, শুধু প্রথমটা ভুল। আর 3 নম্বর অপশনটা হচ্ছে অঙ্ক কষিতে ভুল করিও না। এটা হচ্ছে সাধু ও চলিত ভাষার মিশ্রণ। আর করিও না শব্দের নাটা হচ্ছে একটা অব্যয়পদ, এটা আলাদা হবে, শুধু এটা এখানে করুণা হবে। আর 4 নাম্বারটা হচ্ছে আমি ঘটনাটি চাক্ষুষ প্রত্যক্ষ করিলাম। এখানে চাক্ষুষ আর প্রত্যক্ষ দুটো একই ওয়ার্ড, সেহেতু 4 নম্বর অপশনটা ভুল। অনাথ এর স্ত্রীলিঙ্গ কি? অনাথের স্ত্রীলিঙ্গ হচ্ছে অনাথা বা অনাথিনী। যে নারীর হাসি পবিত্র তাকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে 2 নম্বরটা, সুচিস্মিতা। আর সুহাসিনী হচ্ছে সুন্দর হাসির অধিকারিণী, বা যার হাসি খুব সুন্দর তাকে বলা হয় সুহাসিনী। দেখা যায়নি যা, সঠিক উত্তর হচ্ছে অদৃশ্য। আর অদৃষ্ট শব্দের অর্থ হচ্ছে ভাগ্য, যেমন অদৃষ্টের পরিহাস। আর অদূরদর্শী হচ্ছে যার ভবিষ্যৎ সম্পর্কে কোনো ধারণা নাই। আর অদেখা মানে হচ্ছে যেটা দেখা হয়নি। আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে বাক্যে রাঘবে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর হচ্ছে
অপাদানে সপ্তমী বিভক্তি, কারণ লাস্টে হচ্ছে এ আছে, তাহলে তো সপ্তমী। আর যদি এটা অপাদানকারক হবে, কারণ এটা হচ্ছে বিত বোঝানো হয়েছে। আর অপাদানকারকের হচ্ছে বিচ্যুত, জাত, ভীত এগুলো থাকলে হবে অপাদানকারক। তিলে তৈল আছে, এই বাক্যে হচ্ছে তিলে কোন কারকে কোন বিভক্তি। এখানে শেষে হচ্ছে এ আছে, সেহেতু এটা সপ্তমী হবে। আর এটা হচ্ছে অধিকরণে সপ্তমী হবে। আর যদি বলা হয় তিল থেকে তৈল হয়, তাহলে হয়তো অপাদানে সপ্তমী। কুন্তল শব্দের সমার্থক শব্দ কোনটি? কুন্তল শব্দের অর্থ হচ্ছে চুল, আর এখানে সমার্থক শব্দ হচ্ছে ক্যাশ। আত্মজা শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? এখানে আত্মজা হচ্ছে শব্দের অর্থ হচ্ছে মেয়ে বা কন্যা, সেহেতু এর সমার্থক শব্দ নয় হচ্ছে পুত্র। আর আত্মজয়ের পুলিঙ্গ হচ্ছে আত্মজ। ভূত শব্দের বিপরীতার্থক শব্দ কি? ভূত শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে ভবিষ্যৎ। সন্ধি শব্দের অর্থ কি? সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। মাতা শব্দের সঠিক প্রকৃতিপত্র কোনটি? সঠিক উত্তর হচ্ছে মা যোগ ত্রিজ বা মা যোগ তা। কর পল্লবের ন্যায় বেশ বাক্যটি কোন সমাস? এখানে কর শব্দের অর্থ হচ্ছে হা, আর পল্লব শব্দের অর্থ হচ্ছে গাছের কচি পাতা, সেহেতু এখানে করটা হচ্ছে বিশেষ্য আর পল্লবটাও হচ্ছে বিশেষ্য। এখানে বিশেষ্য আর বিশেষ্যর সমন্বয়ে যে সমাস হয় সেটা হচ্ছে উপমিত কর্ম দ্বারা হয়। আর একটা যদি বিশেষ্য আর একটা যদি বিশেষণ হতো তাহলে হয়তো উপমান। জন্মান্ধ কোন সমাস? এখানে জন্মান্ধ শব্দের ব্যাস বাক্য হচ্ছে জন্ম হতে অন্ধ, সেহেতু এটা হবে তৎপুরুষ সমাস। বর্ধমান শব্দের সঠিক প্রকৃতিপ্রত্যয় কোনটি? সঠিক উত্তর হচ্ছে বৃদ্ধ যোগ মান বা বৃদ্ধ যোগ সাঞ্জ। অনাবিল শব্দের বিপরীত শব্দ কোনটি? অনাবিল শব্দের বিপরীত শব্দ হচ্ছে আবিল। ট্রান্সলেট দ্য সেন্টেন্স ইন্টু ইংলিশ। তার সব চেষ্টাই ব্যর্থ হলো, এর ইংরেজি হচ্ছে প্রথমটা আনসার, অল হিজ ইফোর্টস এন্ড ইন স্মোক। এখানে এন্ড ইন স্মোক অর্থ হচ্ছে ব্যর্থ হওয়া, আর এন্ড ইনের পরে কোনো সময় দা হবে না কিংবা আর্টিকেল এ হবে না, আর এন্ড ইন স্মোকের সাথে আইএনজিও হবে না, সেহেতু সঠিক উত্তর হচ্ছে প্রথমটা। এখানে ডাউন টু আর্থ, ডাউন টু আর্থ এর অর্থ হচ্ছে বাস্তববাদী, সেহেতু এখানে সঠিক উত্তর হবে রিয়েলিস্টিক। উই শুড রেসপেক্ট আওয়ার টিচার, এর ইম্পারেটিভ ফর্ম হবে লেট আস রেসপেক্ট আওয়ার টিচার। এখানে উই শুড থাকলে ইম্পারেটিভের ক্ষেত্রে প্রথমে লেট আস দিয়ে শুরু করতে হয়, সেহেতু সঠিক উত্তর হচ্ছে 2 নম্বরটা। ম্যান হার্ডলি বিলিভস এ লায়ার, এখানে ম্যানটা হচ্ছে সিঙ্গুলার, আর হার্ডলি থাকলে ট্যাগ কোয়েশনের ক্ষেত্রে সবসময় পজিটিভ হবে, নেগেটিভ হবে না, সেহেতু এখানে সঠিক উত্তর হবে প্রথমটা, ম্যান হার্ডলি বিলিভস এ লায়ার ডাজ হি। ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড অ্যাপোলজি, অ্যাপোলজি এর ভার্ব ফর্ম হচ্ছে অ্যাপোলোগাইজ, সঠিক উত্তর হচ্ছে 2 নম্বরটা। এ পারসন হুজ হেড ইজ ইন দ্য ক্লাউডস, এর অর্থ হচ্ছে যে মানুষ হচ্ছে দিবাস্বপ্নে বিভোর, সেহেতু এর সঠিক উত্তর হবে এ ড্রেড ড্রিমার, যার অর্থ হচ্ছে দিবাস্বপ্ন। কার্ড ইজ মেড গ্যাপ মিল্ক, এখানে সঠিক উত্তর হবে অফ, মানে দুধ থেকে দই তৈরি করা হয়। এখানে দইয়ের মধ্যে দুধের যে অরিজিনাল মেটেরিয়াল সেটা হচ্ছে দেখা যায়, সেহেতু এখানে সঠিক উত্তর হবে অফ। আর
অরিজিনাল মেটেরিয়ালটা যদি দেখা না যায়, মানে প্রসেসিংয়ের মাধ্যমে কোনো কিছু হয়, সেক্ষেত্রে সেটা হবে ফ্রম। ইট ইজ হাই টাইম, উই, তারপরে হচ্ছে আওয়ার ফুড হ্যাবিট। এখন হাই টাইমের স্ট্রাকচারটা হচ্ছে টু প্লাস বেস ফর্ম হবে অথবা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। সেহেতু এখানে সঠিক উত্তর হবে ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার ফুড হ্যাবিট। দ্য ইডিয়ম ব্রিং টু বুক মিন্স, ব্রিং টু বুক এর অর্থ হচ্ছে তিরস্কার করা বা শাস্তি দেওয়া। সেহেতু এখানে সঠিক উত্তর হবে পানিশ। উই ইট টু লাইভ, এই সেন্টেন্সটির কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে উই ইট সো দ্যাট উই কুড লাইভ। আর অ্যান্ড অর বাট এটা দিয়ে থাকলে হবে, এইসব দিয়ে যদি সেন্টেন্স সংযুক্ত থাকে তাহলে হবে কম্পাউন্ড। এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ, উই ইট সো দ্যাট উই কুড লাইভ। হি বিহেভড অ্যাজ দো হি গ্যাভ এভরিথিং। এখন অ্যাজ দো কিংবা অ্যাজ ইফের ফার্স্ট অংশ যদি হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে এর পরের অংশটা হবে ফার্স্ট পারফেক্ট টেন্স। সেহেতু ফার্স্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী সঠিক উত্তর হবে হ্যাড নোন এভরিথিং। টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রথ, এখানে সঠিক উত্তর হবে ব্রথ। এর অর্থ হচ্ছে ঝোল, মানে আর পুরোটার অর্থ হচ্ছে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। দ্য অ্যান্টোনিম অফ অনারারি, অনারারি শব্দের অর্থ হচ্ছে সম্মানী, আর এর বিপরীতার্থক শব্দ হবে ফেক, মানে হচ্ছে বেতনভুক্ত যেটা সেটা। হি রিচ দ্য গ্যাপ অফ হিজ লিটারারি কেরিয়ার, এখানে সঠিক উত্তর হবে একমি, মানে সে রিচ করছে তার লিটারারি কেরিয়ারের সর্বোচ্চ চূড়ায়। নো ওয়ান ক্যান গ্যাপ দ্যাট হি ইজ ক্লেভার, এখানে গ্যাপের মধ্যে হবে ডিনাই। নো ওয়ান ক্যান ডিনাই দ্যাট হি ইজ ক্লেভার, মানে কেউ ডিনাই করতে পারবে না যে সে চালাক। ভাষা ভাষা পড়ায় কাজ হবে না, এর ইংরেজিতে বঙ্গানুবাদ হবে রিডিং বাই এ বার্স আই ভিউ উইল নট টু। ভাষা ভাষা এর ইংরেজি হচ্ছে এ বার্ডস আই ভিউ, সেটা সঠিক উত্তর হচ্ছে 2 নম্বরটা। টুথ অ্যান্ড নেইল মিনস, টুথ অ্যান্ড নেইল শব্দের অর্থ হচ্ছে আপ্রাণ চেষ্টা। সেহেতু এখানে সঠিক উত্তর হবে ট্রাই হার্ড। অ্যান্টোনিম ফর অ্যাডিও ইজ, অ্যাডিও শব্দের অর্থ হচ্ছে বিদায়। সেহেতু এর বিপরীত শব্দটা হবে হ্যালো, মানে শুরুতে সাক্ষাতের শুরুতে যেটা বলা হয় হ্যালো। সেহেতু সঠিক উত্তর হচ্ছে 3 নাম্বারটা। হুইচ পয়েট ইজ নোন অ্যাজ দ্য পয়েট অফ নেচার, পয়েট অফ নেচার হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, আর জন কিটস হচ্ছে পয়েট অফ বিউটি। হি সেড দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট, এর সিম্পল ফর্ম হবে হি ডিক্লেয়ার্ড হিজ ইনোসেন্স। সিম্পল সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লোজ হবে, আর কম্পাউন্ড সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লোজ থাকবে 2টি, আর কমপ্লেক্সে হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ থাকবে একটি আর সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে একটি। আর এখানে সঠিক উত্তর হবে 4 নাম্বারটা, হি ডিক্লেয়ার্ড হিজ ইনোসেন্স। আই এম লুকিং ফরওয়ার্ড টু গ্যাপ ইউ, এখন লুকিং ফরওয়ার্ড টু এর পরে ভার্বের সাথে আইএনজি হয়, সেহেতু সঠিক উত্তর হবে মিটিং। হি লিভস গ্যাপ হনেস্ট, এখানে সঠিক উত্তর হবে বাই, হি লিভস বাই হনেস্ট। আর লিভস বাই এর অর্থ হচ্ছে আপনি কোন উপায়ে জীবনযাপন করেন, সেহেতু সঠিক উত্তর হবে বাই। দ্য নিউ জব অফার ওয়াজ অ্যালারিং, মানে নতুন জব অফারটা ছিল লোভনীয়। সেহেতু এখানে অ্যালারিং মিনস, মানে অ্যালারিং দ্বারা বোঝানো হয়েছে ট্যাম্পটিং, ট্যাম্পটিং শব্দের অর্থ হচ্ছে লোভনীয়। দ্য মেইন অবজেক্টিভ অফ এ কনজাংশন ইজ, কনজাংশনের মেইন অবজেক্টিভ হচ্ছে টু কানেক্ট, মানে হচ্ছে কানেক্ট করা। রেজা রান ফাস্ট লেস্ট হি
গ্যাভ দ্য ট্রেন। এখানে সঠিক উত্তর হবে শুড মিস দ্য ট্রেন। এখানে লেস্ট থাকলে লেস্টের পরে হচ্ছে সাবজেক্ট হবে এবং এরপরে শুড হবে, শুধু সঠিক উত্তর হচ্ছে শুড মিস দ্য ট্রেন। বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ, সঠিক উত্তর হচ্ছে মহেশখালী। আর মহেশখালী হচ্ছে কক্সবাজার জেলার একটি উপজেলা। আর এই উপজেলায় রয়েছে আদিনাথ মন্দির, মাথারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আর হচ্ছে সোনাদিয়া দ্বীপ বিশেষভাবে উল্লেখযোগ্য। বন জঙ্গল ধ্বংস করার ফলে বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে? সঠিক উত্তর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কারণ বন জঙ্গল ধ্বংস করলে তো হচ্ছে বৃক্ষ থাকবে না, আর বৃক্ষ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, সেহেতু সঠিক উত্তর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। বাংলাদেশের আবাদি জমির কতটুকুতে ধানের চাষ হয়? সঠিক উত্তর হচ্ছে 80%। নিম্নলিখিত কোন জেলায় জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? সঠিক উত্তর হচ্ছে রাঙ্গামাটি। ঘনত্ব হচ্ছে যে এটা আয়তনের সাথে হচ্ছে জনগণের একটা অনুপাত। আর যদি বলা হয় কোন জেলায় জনসংখ্যা সবচেয়ে কম, ঘনত্ব না বলে শুধুমাত্র বলা হয় কোন জেলায় জনসংখ্যা সবচেয়ে কম, সেহেতু সঠিক উত্তর হবে বান্দরবান। বান্দরবানে সবচেয়ে কম জনসংখ্যা বাস করে, কিন্তু ঘনত্বের দিক থেকে কম হচ্ছে রাঙ্গামাটি। বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি হল, সঠিক উত্তর হচ্ছে ভাষা ও সংস্কৃতি। বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি হচ্ছে ভাষা ও সংস্কৃতি। রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হল, রাষ্ট্রের উপাদান হচ্ছে 4টা: নির্দিষ্ট ভূখণ্ড, জনসংখ্যা, সরকার এবং সার্বভৌমত্ব। তবে তার মধ্যে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সার্বভৌমত্ব। দেশের প্রথম এলিফ্যান্ট ওভারপাস কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে লোহাগড়া, চট্টগ্রাম। আর এই এলিফ্যান্ট ওভারপাসটি হচ্ছে বন্য পশু প্রাণী চলাচলের জন্য, আর এটা হচ্ছে এশিয়ার প্রথম এলিফ্যান্ট ওভারপাস, আর সেটা অবস্থিত হচ্ছে লোহাগড়া, চট্টগ্রামে। জন্ম ও মৃত্যু নিবন্ধনের শর্ট কোড কোনটি? সঠিক উত্তর হচ্ছে 16152, প্রথমটি। প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অনুচ্ছেদ 3, তৃতীয় অনুচ্ছেদে বলা হয়েছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা। দেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে ফেনী, আর এটা হচ্ছে ফেনী জেলার সোনাগাজী উপজেলায় অবস্থিত। আর বাংলাদেশের প্রথম পানি বিদ্যুৎ কেন্দ্র বা একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে কর্ণফুলী নদীতে অবস্থিত। আর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত হচ্ছে পাবনা জেলার রূপপুর উপজেলায়। আর প্রথম সৌর বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে নরসিংদী জেলায়। কোনটি নবায়নযোগ্য সম্পদ? এখন নবায়নযোগ্য সম্পদ হচ্ছে যে সম্পদ বারবার ব্যবহার করার পরেও ফুরিয়ে যায় না, সেহেতু এখানে সঠিক উত্তর হবে বায়ু। নবায়নযোগ্য সম্পদের আরও উদাহরণ হচ্ছে সূর্যের আলো, পানি প্রবাহ, জলবিদ্যুৎ, জোয়ার ভাটা কিংবা বায়োগ্যাস। কোন প্রযুক্তিটি চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সম্পৃক্ত নয়? এখানে চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সম্পর্কিত নয় হচ্ছে টেলিগ্রাফ। আর রোবোটিক্স, 3D প্রিন্টিং বা IoT, ইন্টারনেট অফ থিংস, এগুলো হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সম্পর্কিত। প্রথম শিল্প বিপ্লবের সাথে সম্পর্কিত হচ্ছে বাষ্পীয় ইঞ্জিন, আর দ্বিতীয় শিল্প বিপ্লবের সাথে সম্পর্কিত হচ্ছে বিদ্যুৎ, ইস্পাত, এইসব। বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায়? সঠিক উত্তর হচ্ছে নাইট্রোজেন। আর বজ্রবৃষ্টির সময় বাতাসের নাইট্রোজেন ও অক্সিজেন গ্যাস পরস্পরের সাথে বিক্রিয়া করে হচ্ছে নাইট্রোজেন অক্সাইড তৈরি করে, এবং নাইট্রোজেন অক্সাইড যেটা হচ্ছে উদ্ভিদের ব্যবহারের উপযোগী। B20 বা ভালনারেবল 20 হচ্ছে
জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত। আর বর্তমানে এর সদস্য সংখ্যা হচ্ছে ৭৪টি। আর এটা নামকরণের সময় এর প্রতিষ্ঠাতা সদস্য ছিল 20টি। কোন দেশটি এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত নয়? সঠিক উত্তর হচ্ছে লিবিয়া। লিবিয়া হচ্ছে আফ্রিকা মহাদেশে অবস্থিত। পালাউ দেশটি কোন মহাদেশে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে ওশেনিয়া। আর পালাউয়ের সাথে বাংলাদেশের পালাউয়ের পতাকার সাথে বাংলাদেশের পতাকার মিল রয়েছে। এছাড়া জাপানের পতাকার সাথেও বাংলাদেশের পতাকার মিল রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বাংলাদেশকে কোন রোগমুক্ত ঘোষণা করেছে? সঠিক উত্তর হচ্ছে পোলিও, ফাইলেরিয়া, কালাজ্বর। এই তিনটি হচ্ছে বাংলাদেশের রোগমুক্ত। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা SDGs কয়টি? সঠিক উত্তর হচ্ছে 17টি। বাংলাদেশ স্কোয়ার কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে লাইবেরিয়া। আর এটি 2008 সালে বাংলাদেশি শান্তিরক্ষীরা নির্মাণ করেন। আর এখানে রয়েছে হচ্ছে ভোকেশনাল ট্রেনিং সেন্টার, মানে হচ্ছে IT ট্রেনিং সেন্টার, আর হচ্ছে খেলাধুলার মাঠ আছে, আর পার্ক রয়েছে। দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত? তো এখন আমরা ধরি দুটি সংখ্যা হচ্ছে 5x আর একটা হচ্ছে 6x। তাহলে 5 আর 6-এর গসাগু হচ্ছে x, সেহেতু x এর মান হচ্ছে 4। যেহেতু গসাগু 4 সেহেতু x এর মান হচ্ছে 4। আর এদের লসাগু হচ্ছে 5x আর 6x-এর লসাগু হচ্ছে 30x, আর x এর ভ্যালু বের হয়েছে 4। তাহলে 30 × 4 = 120। সেহেতু সঠিক উত্তর হবে 120। 10টি সংখ্যার যোগফল হচ্ছে 380। আর এদের প্রথম 4টির গড় হচ্ছে 40 এবং শেষ 5টির গড় হচ্ছে 30। তাহলে প্রথম হচ্ছে 4টা আর শেষ হচ্ছে 5টা, টোটাল 9টার গড় আমরা বের করতে পারবো, 9টার সমষ্টি বের করতে পারবো। তাহলে 380 থেকে 9টার সমষ্টি মাইনাস করলেই পঞ্চম সংখ্যাটি বের হবে। তাহলে 380 মাইনাস প্রথম 4টার সমষ্টি হচ্ছে 40 × 4, তারপর হচ্ছে মাইনাস শেষ 5টার সমষ্টি হচ্ছে 30 × 5। তো এখন 380 মাইনাস 40 × 4 হচ্ছে 160, আর 30 × 5 হচ্ছে 150। তার মানে 380 মাইনাস এই দুইটা যদি যোগ করি তাহলে হবে 310। আর 380 থেকে 310 বিয়োগ করলে হবে 70। তাহলে পঞ্চম সংখ্যাটি হবে 70। বিনতি ও নীতি একটি কাজ একত্রে 8 দিনে করতে পারে। তারা 6 দিন কাজ করার পর সিতু চলে গেলে কাজটির কত অংশ বাকি থাকবে? এখন দুইজনে হচ্ছে একটা কাজ করে 8 দিনে, মানে 8 দিনে করে একটা কাজ। তাহলে তারা 6 দিন কাজ করার পরে চলে গেছে, তাহলে কতটুকু অংশ বাকি থাকবে? তাহলে 8 দিনে করে একটা কাজ, তাহলে 1 দিনে করে হচ্ছে 1/8, আর 6 দিনে করে হবে 6/8। তাহলে টোটাল সমস্ত কাজটা যদি 1 হয়, 1 থেকে 6/8 বাদ দিলে বাকি অংশটুকু বের হয়ে যাবে। সেহেতু এটা যদি আমরা সমাধান করি 1 - 6/8 = হচ্ছে 6 আর 8 যদি কাটাকাটি করি তাহলে হবে 3/4, আর এটা লসাগু করার পর বের হবে 1/4। সেহেতু সঠিক উত্তর 1/4। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ। 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। পিতা পুত্রের বর্তমান বয়স কত? তাহলে বর্তমান বয়স যেহেতু চাইছে, আবার বর্তমান বয়সের একটা কন্ডিশন হচ্ছে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। এখানে 4টা অপশানের মধ্যেই যদি ছোটোটা যদি পুত্রের বয়স ধরি তাহলে পিতার বয়সটা 3 গুণ হয়। সেহেতু দ্বিতীয় কন্ডিশনটা দেখব। দ্বিতীয় কন্ডিশনটা হচ্ছে পুত্রের বয়সের 4 গুণ, তাহলে 5 বছর পূর্বে। তাহলে 5 বিয়োগ করি, দেখা যাচ্ছে 3 নম্বর অপশানটা থেকে যদি 5 বিয়োগ করি, যেমন 45 থেকে 5 বিয়োগ করলে হবে 40, আবার 15 থেকে 5 বিয়োগ করলে হবে 10। তাহলে 40 আর 10 হচ্ছে 4 গুণ, তার মানে 3 নম্বর অপশানটা সঠিক। 3 নম্বর অপশানটা হচ্ছে দ্বিতীয় কন্ডিশনটাকে ফলো করে। সেহেতু সঠিক উত্তর হচ্ছে 45 বছর এবং 15 বছর। আর আমরা যদি এটাকে ইকুয়েশনের মাধ্যমে করতে চাই তাহলে হবে প্রথম শর্ত অনুযায়ী পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, সেহেতু x = 3y। আর দ্বিতীয় কন্ডিশন হচ্ছে 5 বছর যদি বিয়োগ দিই 5 বছর পূর্বে তাহলে হবে 4 গুণ, তাহলে x - 5 = 4 × y - 5। এবং এই দুইটা সমীকরণ সমাধান করলে x এবং y এর মান বের হবে, অর্থাৎ পিতা পুত্রের বয়স বের হবে।
একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 10 বার ঘুরে, তাহলে চাকাটি 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরে? এখন প্রতি মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ডে ঘুরে 10 বার, তাহলে 1 সেকেন্ডে ঘুরে হচ্ছে 10 উপরে হবে 60 নিচে হবে 10/60, তাহলে 5 সেকেন্ডে ঘুরবে হচ্ছে 5 × 10/60, তাহলে এটা কাটাকাটি করার পরে হবে 5/6। তাহলে আমরা জানি একবার ঘোরার পরে 360, তা 360 × 5/6 করলেই আনসারটা বের হয়ে যাবে। সেহেতু 360 × 5/6 ইকুয়াল টু হচ্ছে 300। 6 দিয়ে যদি আমরা 360কে কাটি তাহলে হবে 60, আর 60-এর সাথে 5 গুণ করলে হবে 300। শুধু সঠিক উত্তর হচ্ছে 300। 4টি আপেল 20 টাকায় কিনে 30 টাকায় বিক্রি করলে কত শতাংশ লাভ হবে? এখন 20 টাকায় কেনার পরে 30 টাকা বিক্রি করছে, তাহলে লাভ হয়েছে 10 টাকা। তাহলে 20 টাকায় লাভ করে 10 টাকা, তাহলে 1 টাকায় লাভ করে 10/20, এটা কাটাকাটি করলে হবে 1/2। তাহলে 100 টাকায় কত লাভ করছে? 100 টাকায় লাভ করবে হচ্ছে 100 × 1/2, এটা 100কে 2 দিয়ে কাটলে হবে 50, আর 50 সাথে গুণ করলে হবে 50, অর্থাৎ 50% লাভ হবে। দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের দ্বিগুণ, সংখ্যা দুটির অনুপাত কত? এটা আমরা মুখে মুখে করি, তাহলে দুটো সংখ্যার যোগ করি, যেমন 2 আর 1 যোগ করলে হবে 3, আর তাদের বিয়োগফল হবে 1, কিন্তু 3 আর 1 হচ্ছে দ্বিগুণ হয় না, যোগফলের দ্বিগুণ হয় না। এখন 2 নম্বর অপশানটা দেখি, যোগফল হচ্ছে 4 আর বিয়োগফল হচ্ছে 2, মানে 3 থেকে 1 বিয়োগ করলে হবে 2, কিন্তু এটা হচ্ছে একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 2, তাহলে দ্বিগুণ, সেহেতু সঠিক উত্তর হচ্ছে 2 নম্বরটা 3:1। 35 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 1 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে x-2 সেন্টিমিটার হলে x এর মান কত? এই অঙ্কটা আমরা মুখে মুখে করি। এখন অপশান থেকে দড়ি x এর মানটা হচ্ছে 7, তাহলে দড়ি x এর মানটা হচ্ছে 7, তাহলে প্রস্থটা হবে 7 - 2 মানে হচ্ছে 5, আর 5 আর 7 গুণ করলে হবে 35, সেহেতু প্রথম অপশানটাই মিলতেছে, সেহেতু সঠিক উত্তর হবে 7। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 119 হলে ছোট সংখ্যাটি কত? এখন ধরি প্রথম সংখ্যা হচ্ছে x, আর আগের সংখ্যাটা মানে ছোট সংখ্যাটা হবে x-1, তাহলে বর্গের অন্তর হচ্ছে 119, তাহলে x² - x-1 হোল স্কোয়ার ইকুয়াল টু 119। এখন এটা যদি আমরা x-1 হোল স্কোয়ার ফর্মুলা দিলে কাটাকাটি হওয়ার পরে থাকবে হচ্ছে 2x - 1 ইকুয়াল টু 119, বা x ইকুয়াল টু 1 পাশে গেলে 120, আর 120কে 2 দিয়ে ভাগ করলে হবে 60। তার মানে বড় সংখ্যাটা হচ্ছে 60, আর যেহেতু ছোটো সংখ্যা চাইছে তাহলে ছোটো সংখ্যাটা হবে 60-এর থেকে 1 কম, তার মানে 60 - 1 ইকুয়াল টু হবে 59। সঠিক উত্তর হচ্ছে 59। কোনো ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ 3টির সমষ্টি কত হবে? এখন আমরা জানি ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে অন্তস্থ বিপরীত কোণদের সমষ্টির সমান, তার মানে একটা বহিস্থ কোণ সমান হচ্ছে একটা ত্রিভুজের ভিতরে 2টা কোণের সমান। তাহলে 3টা বর্ধিত কোণ হবে ওই ত্রিভুজের 6টা কোণের সমান, তাহলে 3টা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রিতে, 6টা কোণের সমষ্টি হচ্ছে 3টা কোণের সমষ্টি হচ্ছে 180, তাহলে 6টা কোণের সমষ্টি হচ্ছে 180 + 180, তার মানে হচ্ছে 360, সেহেতু সঠিক উত্তর হচ্ছে 360। একটি রেখাংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই রেখাংশের 1/3 উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কত গুণ? এখন ধরি প্রথম যে রেখাটা সেটা হচ্ছে 3 মিটার, তাহলে এর ক্ষেত্রফলটা হবে 9 মিটার, 9 স্কোয়ার মিটার হবে। আর প্রথমটা হচ্ছে 3 মিটারের যদি 1/3 করি তাহলে হবে 1, আর 1-এর বর্গক্ষেত্র হবে 1ই হবে, তাহলে আগের বর্গক্ষেত্র ছিল 9 আর পরের বর্গক্ষেত্র হচ্ছে 1, তাহলে কত গুণ হইল? 9 গুণ, সেহেতু সঠিক উত্তর হবে 9 গুণ। একটি কোণের 4 গুণ হচ্ছে 180, তার মানে মূলত প্রকৃত কোণটা ছিল 180/4 ইকুয়াল টু হচ্ছে 45, মানে প্রকৃত কোণ ছিল 45, আর 45-এর সম্পূরক কোণ কত হবে? 45-এর সম্পূরক কোণ বের করতে গেলে 180 - 45, সেহেতু সঠিক উত্তর হবে 135। নাজিম 2 বছরের জন্য 300 টাকা এবং 5 বছরের জন্য 500 টাকা ঋণ নিল এবং মোট হচ্ছে 155 টাকা সুদ দিল। উভয় ক্ষেত্রেই সুদের হার সমান হলে সুদের হার কত ছিল? এটা হচ্ছে সরল মুনাফায়, সেহেতু আমরা জানি সর্বনিম্ন সূত্র হচ্ছে I = PNR, তাহলে প্রথম দুইটার আয় যদি যোগ করি তাহলে হবে 155। তাহলে এখন প্রথমটার ক্ষেত্রে P হচ্ছে 300 আর N হচ্ছে 2, আর আরটা তো একই, সেহেতু আরই থাকবে। আর দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে P হচ্ছে 500 আর
এন হচ্ছে 5 আর আর। এখন এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে হবে হচ্ছে গিয়ে 600 আর হচ্ছে 2500 আর 3100 আর, তার মানে 150 ডিভাইডেড বাই হবে 3100। আর এটাকে যদি আমরা পার্সেন্টে নিতে চাই তাহলে 100 দিয়ে গুণ করতে হবে। আর এটা কাটাকাটি করার পরে আসবে হচ্ছে 5%। শুধু সঠিক উত্তর হচ্ছে 5%।